আসসালামু আলাইকুম। শুরু করছি আমি তো ভালোবাসি তোকে। পর্ব ১৫ লিখেছেন সালমা চৌধুরী। আবির মেঘের দিকে তাকিয়ে কিছু না বলে শুধু মুচকি হাসল। মেঘ আবিরের দিকে একবার দেখছে, আবার জান্নাত আপুর দিকে উত্তেজিত কণ্ঠে পুনরায় শুধালো, সত্যি কি জান্নাত আপুর বিয়ে? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ। মেঘ আনমনে বলল, হঠাৎ? আবির হাসিমুখে জবাব দিল, হঠাৎ না, বিয়ে অনেকদিন আগে থেকেই ঠিক ছিল। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। এতদিন জান্নাত আপুকে নিয়ে কতই না সন্দেহ করলো, কত উল্টাপাল্টা কথা ভাবলো, হাজার চেষ্টা করে এত মাস আবির ভাইয়ের প্রতি নিজের অপ্রকাশিত ভালোবাসা মনের ভেতর চাপা দিয়ে রেখেছিল শুধু জান্নাত আপুর জন্য। আবির ভাইয়ের সঙ্গে জান্নাত আপুকে জড়িয়ে কত বাজে চিন্তাই না করে এসেছে, এমনকি তাদের বিয়ে পর্যন্ত ভেবে নিয়েছিল। অথচ কি হলো, জান্নাত আপুর বিয়ে হচ্ছে, তাও অন্য কারোর সঙ্গে। এই ঘটনা স্বাভাবিকভাবে মেনে নেওয়া অষ্টদশীর পক্ষে অসম্ভব। হাবিজাবি ভাবতে ভাবতে মেঘের হঠাৎ মনে হলো পুরনো সেই কথা। আবির ভাইকে জিজ্ঞেস করেছিল, আপনি কি জান্নাত আপুকে ভালোবাসেন? তৎক্ষণাৎ আবিরের দেওয়া থাপ্পড়টা মনে পড়তেই মেঘ কিছুটা কেঁপে উঠল। মনে মনে ভাবছে, আবির ভাইয়ের সাথে যখন আপুর কিছু ছিলই না, তাহলে এতদিন এটা ক্লিয়ার করে বলেননি কেন আমায়? অবশ্য বলবেই বা কেন? উনি কি আর আমার অনুভূতি বুঝেন? থাপ্পড় না দিয়ে সেদিন এটাও তো বলতে পারতেন, আপুর জীবনে কেউ আছে বা আপুর বিয়ে ঠিক। বড় আম্মুর যখন আবির ভাইকে জান্নাত আপুর কথা বলেছিলেন, তখনও তো বলতে পারতেন। তাহলে তো আমি এত দুশ্চিন্তায় থাকতাম না। কিন্তু সেদিনও উনি টুস শব্দ করলেন না। শুধু শুধু ৪টা মাস বৃথা গেল আমার। না মেডিকেলে চান্স পেলাম, আর না আবির ভাইকে পেলাম। আবিরের দিকে একবার দেখলো, তারপর মন খারাপ করে মেঘ বলল, আপুর যে বিয়ে ঠিক, এটা কি আপনি এতদিনে বললেন না কেন? আবির ঠোঁট বেঁকিয়ে হাসলো, তারপর গম্ভীর কণ্ঠে বলল, বললে আর কোথাও চান্স পাইতিস না। এমনিতেও তো বেশিরভাগ সময় ভিন গ্রহে বসবাস করিস। বললে যে কি হতো আল্লাহই ভালো জানে। অকস্মাৎ কেউ একজন আবিরকে উদ্দেশ্য করে তপ্ত সুরে বলে উঠল, এতক্ষণে আসার সময় হয়েছে তোর? কখন আসতে বলেছিলাম তোকে? আবিরের সেদিকে তাকিয়ে সহজ কণ্ঠে বলল, তোর স্পেশাল গেস্টকে নিয়ে আসছি, একটু তো সময় লাগবেই। স্পেশাল গেস্ট কথা বলেছিল বলে বেঁচে গেলি। সহসা মেঘের উদ্দেশ্যে বলল, ওয়েলকাম ম্যাম। মেঘ ঘাড় ঘুরিয়ে তাকালো, ভূত দেখার মতো চমকে উঠে বলল, ভাইয়া আপনি? রাকিব সশব্দে হেসে উত্তর দিল, ইয়েস ম্যাম। আবির ভ্রুকুচকে প্রশ্ন করল, ওনারা কোথায়? রাকিব হাসি মুখে বলল, খেতে বসেছেন। তোদের জন্য অপেক্ষা করতে চাইছিল, কিন্তু আমি জোর করে বসালাম। আমি ওখানেই ছিলাম। লিমন বলল তোরা আসছিস, তাই আসলাম। চল স্টেজে যাই। আমির ভারী কণ্ঠে বলল, আরে না, ওরা ছবি তুলছে, একটু সময় দেওয়া দরকার, পরে যাবো নে। মেঘের মাথায় কিছুই ঢুকছে না, হচ্ছেটা কি? সে আশপাশে তাকাচ্ছে, একবার স্টেজে দেখছে আর একবার দুই বন্ধুর কথোপকথন শুনছে। রাকিব আবিরের হাত ধরে উচ্চস্বরে বলল, কিসের পরে? আয় বলছি। এই কথা শুনে স্টেজ থেকে জান্নাত ঘাড় ঘুরিয়ে তাকালো। মেঘ আর আবিরকে দেখে হাসিমুখে ডাকলো, মেঘ এদিকে আসো। ভারী লেহেঙ্গা পরে হাঁটতে পারছে না, তাই মেঘকে ডাকছে। রাকিব টানছে। আমি যাচ্ছে না দেখে স্টেজ থেকে দুজনই এবার ডাক শুরু করেছে। জান্নাত বলে উঠল, ভাইয়া আপনি আসবেন নাকি আমাকেই আসতে হবে? এই মেঘ, আসো। আবির, মেঘ আর রাকিব তিনজনই স্টেজে উঠল। মেঘ জান্নাত আপুর কাছে যেতেই আপু এগিয়ে এসে মেঘকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো আপু? মেঘ এখনো ঘোরের মধ্যেই আছে, হাসার চেষ্টা করছে কিন্তু হাসি আসছে না। জেনে বুঝে কত অবহেলা করেছে আপুকে, এটা ভেবেই মেঘের খারাপ লাগছে। আস্তে করে বলল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জান্নাত মিষ্টি করে হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ। তুমি একদিন আমার পছন্দের মানুষের সম্পর্কে জানতে চেয়েছিলে না? উনি আমার সেই পছন্দের মানুষ। আলহামদুলিল্লাহ, ওনার সঙ্গে আমার বিয়ে হচ্ছে। এদিকে আবির উঠতেই নতুন জামাই আবিরকে জড়িয়ে ধরে বলল, এত ভাব কিসের তোর? সকাল থেকে কম করে হলো 100 কল দিয়েছি, তোর আমার সাথে আসার কথা ছিল, আর তুই এতক্ষণে আসলি? আবির কিছু বলার আগেই রাকিব বলে উঠল, তোমাদের আবেগ অনুভূতি পরে প্রকাশ করো, আগে আমি আমার স্পেশাল গেস্টের সাথে পরিচয় করিয়ে দিই। মেঘের দিকে তাকিয়ে রাকিব হেসে বলল, ম্যাম, এই হলো আমার একমাত্র বোন জান্নাতুল ফেরদৌস জান্নাত। আপনি তাকে খুব ভালোভাবেই চিনেন। আর উনি হলেন আশরাফুল ইসলাম আসিফ। মেঘের বিস্ময় যেন কমছেই না, রাকিব ভাইয়ের আপন বোন জান্নাত আপু। অথচ এতদিনে একটা বার কেউ বলেনি। এই কোন দুনিয়ায় আছে সে?
আশরাফুল ইসলাম আসিফ মেঘের দিকে চেয়ে হালকা করে হেসে বলল, কেমন আছেন মিস মাহাদিবা খান? নিজের পুরো নাম শুনে মেঘ অবাক চোখে তাকিয়েছে আসিফের পানে আর ভাবছে, আমার নাম উনি কিভাবে জানেন? আশরাফুল ইসলাম তখনও আবিরের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন। কয়েক মুহূর্ত পর মেঘ ধীর কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, ধন্যবাদ আপু। মেঘ ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, কেন? আশরাফুল ইসলাম স্বাভাবিক কণ্ঠে বললেন, আপনি চান্স পেয়েছেন বিধায় আজ আমি বিয়ে করতে আসতে পেরেছি। আপনি চান্স না পেলে আমার আর বিয়ে করা হতো না, তাই ধন্যবাদ দিচ্ছি। আপনার গিফটটা আমি পাঠিয়ে দিব। মেঘের মাথায় হাজারটা প্রশ্ন ঘুরঘুর করছে। হুট করে জান্নাত আপুর বিয়ে, আশরাফুল ইসলাম আসিফের বিয়ের সাথে মেঘের চান্স পাওয়ার সম্পর্ক, ওই লোকের মেঘের পুরো নাম জানা, আবির ভাইয়ের প্রতি এমন আচরণ। মেঘ ভাবছে, উনিও কি তাহলে আবির ভাইয়ের বন্ধু? আশরাফুল ইসলাম আসিফ অকস্মাৎ আবিরের পেটে গুঁতা দিয়ে বললেন, কিরে বিয়ে কবে করছিস? আচমকা এমন প্রশ্নে আবির ভ্যাবাচাকা খেলো, তারপর ভাব নিয়ে বলল, তোমার জন্যই তো করতে পারছি না। আসিফ হুঙ্কার দিয়ে বলে উঠল, ফালতু কথা একদম বলবি না। আমার বিয়ে আটকে রেখে এখন আবার বলছিস আমার জন্য করতে পারছিস না? আজ তো বিয়ে করছি আমি, তাহলে তুই কাল কর বিয়ে, না হয় আজই কর। আবির মুখ গোমরা করে আস্তে করে বলল, যদি পারতাম এখনই করে ফেলতাম, তুমি তো সবই জানো। আসিফ হেসে প্রশ্ন করলো, তাহলে আমার দোষ কেন দেশ? আবির উত্তর দিল, তোমার তো সুখের দিন, প্রিয়জনকে বিয়ে করে ফেলতেছো, আমার কি হবে? তোমার উপর দোষ দিয়েও যদি মানুষটাকে সান্ত্বনা দিতে পারতাম। তারপর আসিফ কানে কানে আবিরকে কি যেন বলল। আবির মেঘের দিকে একবার তাকালো। মেঘ নির্বোধের ন্যায় চেয়ে আছে। আশেপাশের ঘটনাগুলো অস্বাভাবিক লাগছে, তবুও স্বাভাবিকভাবে মেনে নেওয়ার চেষ্টা করছে। রাকিব আবিরের উদ্দেশ্যে করে বলল, তানবীর কইরে, ফোন বন্ধ কেন ওর? তোরা দুই ভাই যা হইছস কি বলবো। আবির ভুরকুচকে উত্তর দিল, তানবীর মিটিংয়ে শেষ করে আসবে বলছে। জান্নাত হাসি মুখে বলল, আবির ভাইয়া চলেন ছবি তুলি। জান্নাত আর আসিফ জোরাজুরি করে মেঘ আর আবিরকে মাঝখানে বসিয়ে ওরা পাশে বসেছে। আবির ভাইয়ের পাশে বসে ছবি তুলছে, এটা ভাবতেই অষ্টদশীর দেহে অন্যরকম শিহরণ জাগছে। বউয়ের আসনে বসে এক মুহূর্তের জন্য নিজেকেই বউ ভেবে নিয়েছে। রাকিব গিয়ে বন্ধুদের ডেকে এনেছে, বন্ধুরা সবাই মিলে বেশ কিছু ছবি তুলে যে যার মতো কাজে চলে গেছে। আবির মেঘকে নিয়ে নিচে গিয়ে বসলো। স্টেজে নবদম্পতিরা কাপল পিক আর ভিডিও করার ব্যস্ত। মেঘের হাতে জুস দিয়ে আবির মেঘের পাশে বসলো। মেঘ এক চুমুক জুস খেয়ে আবিরকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, জান্নাত আপু রাকিব ভাইয়ের বোন, এটা এতদিন বলেননি কেন? আপুর যে বিয়ে ঠিক এটা কেন বলেননি? আর আপুর হাজবেন্ড কি আপনার বন্ধু? মেঘ একদমই প্রশ্নগুলো করলো। আশেপাশে কেউ নেই। মেঘের মনে জমে থাকা প্রশ্নগুলো বাদ ভেঙে বেরিয়ে আসতে চাইছে। জান্নাত আপুর বিয়ে হয়ে যাচ্ছে, আবির ভাইকে নিজের করে পাবে, এই খুশিও থেকেও মাথা ঘোরা প্রশ্ন তাকে বেশি অস্বস্তিত করছে। আবির শক্ত কণ্ঠে বলা শুরু করলো, রাকিবের বোন বলে জান্নাতকে বাসায় নিলে প্রতিটা মানুষ ধরে নিত তার সাথে আমার কোনো সম্পর্ক আছে। যদিও কারো কারো মনে এমনিতেও অনেক সন্দেহ, শেষ পর্যন্ত আম্মু বিয়ের কথাই বলে ফেললো। আর যদি আমি তোকে পড়ানোর মাঝপথে বলতাম যে জান্নাতের বিয়ে ঠিক, তাহলে তুই সেই কথা বাসার সবাইকে বলতে 2 মিনিটের সময়ও নিতি না। আমি জান্নাতের ব্যাপারে কোনো কথা বাসায় জানাতে চাচ্ছিলাম না। জান্নাতের হাজবেন্ড আমার বন্ধু নয়, তবে কাছের কেউ। মেঘ পুনরায় প্রশ্ন করলো, আমার চান্স পাওয়ার সাথে আপুর বিয়ের কি সম্পর্ক? আবির সহজে কণ্ঠে বলল, ঢাকা শহরে টিউটর পাওয়া কোনো সমস্যা নয়, তবে বেশিরভাগ টিউটরই শুধু টাকার জন্য পড়ায়। এই 3-4 মাস সময়টা প্রতিটা স্টুডেন্ট এর জীবনে একবারই আসে। আমার এমন একজনের প্রয়োজন ছিল যে তোর পড়াশোনাটাকে গুরুত্ব দিবে, নিজের বোন ভেবে পড়াবে। জান্নাত রাকিবের বোন আর আমারও কাছের মানুষ। ও যতটুকু শ্রম তোর জন্য দিয়েছে ততটুকু বাহিরের কোনো টিউটর কখনোই দিত না। কিন্তু হঠাৎই ওর বিয়ের কথাবার্তা শুরু হয়ে গিয়েছিল। বিয়ে হয়ে গেলে তোর প্রতি ওর গুরুত্ব কমে যেত, ওর পক্ষেও সবকিছু ম্যানেজ করা কষ্ট হয়ে যেত। নতুন টিউটর আনলে তোর মানতে সময় লাগতো, তাই বাধ্য হয়ে জান্নাতের বিয়ে পিছিয়ে দিয়েছিলাম, এটাই বলছিল। বিস্ময়ের মেঘের ভ্রু জোড়া কপালে উঠে গেছে। বৃহৎ অক্ষিপট আবিরের চোখে মুখে নিবদ্ধ। তাকে চান্স পাওয়ানোর জন্য আবির ভাই জান্নাত আপুর বিয়ে আটকে রেখেছিল, এটা ভেবেই প্রজাপতির ন্যায় উড়তে ইচ্ছে হচ্ছে মেঘের। তবে মনে মনে নিজের উপর ক্ষুব্ধ হচ্ছে। এতগুলো দিন আজে বাজে কথা ভেবে নষ্ট করেছে। মেঘের বুকের ভেতর হৃৎপিণ্ডের তীব্র ধুকপুক করে করা শুরু হয়ে গেছে।
প্রেম প্রেম অনুভূতিটা মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে। মেঘ বিড়বিড় করে বলল, যে মানুষটা অপ্রকাশিত সতর্কতায় এত তীব্র, সেই মানুষটার প্রকাশিত ভালোবাসা না জানি কত প্রখর। তখনই মেঘের চোখে পড়ল একটা খয়েরি রঙের শাড়ি পরা মেয়ে তাদের দিকেই এগিয়ে আসছে। শাড়িতে মেয়েটাকে অনেক সুন্দর লাগছিল। এই প্রথমবার কাউকে শাড়ি পরা দেখে মেঘেরও খুব ইচ্ছে করছে শাড়ি পরতে। মেয়েটা কাছাকাছি এসে বলল, হাই কিউটি। মেঘ আগে থেকেই মেয়েটাকে দেখেছিল। মেয়েটার কথা শুনে এবার আরেকটু তাকিয়েছে। মেঘ সঙ্গে সঙ্গে আবিরের দিকে তাকালো, বোঝার চেষ্টা করলো মেয়েটা আবিরের পরিচিত কিনা। মেয়েটা পুনরায় বলল, কেমন আছো কিউটি। বারবার কিউটি বলায় মেঘ কপাল কুঁচকালো। যদিও মেয়েটাকে সে চেনে না, যেহেতু নিজে থেকে কথা বলতে এসেছে তার মানে পরিচিতই হবে, তাই মেঘ উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন। মেয়েটা মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো, তোমাকে সামনাসামনি দেখার খুব ইচ্ছে ছিল, অবশেষে তোমার দেখা পেলাম। মেঘ কিছু বলছে না, চুপচাপ চেয়ে আছে। মেয়েটা পুনরায় বলল, জানো মাঝে মাঝে তোমার প্রতি খুব হিংসে হয়। মেঘ বিস্ময় সমেত তাকিয়ে প্রশ্ন করলো, কেন। মেয়েটা সোজাসাপটা উত্তর, একটা মানুষ কতটা ভাগ্যবতী হতে পারে তা তোমার কথা না শুনলে জানতাম না। দোয়া করি সারা জীবন সুখে থাকো। মেঘ জিজ্ঞাসু চোখে চেয়ে বলল, মানে। আবির মেঘের দিকে চেয়ে গলা খাকারি দিয়ে বলে উঠল, থাক আর মানে বুঝতে হবে না। মেয়েটার দিকে না তাকিয়ে বলল, আপনাকে খুঁজে না পেয়ে হয়তো বা কেউ হয়রান হয়ে যাচ্ছে, আপনি বরং ওনার কাছেই যান। মেয়েটা আস্তে করে বলল, আর কতদিন ভাইয়া। আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, বহুদিন। মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে। এই বিয়ের অনুষ্ঠানে কি ঘটছে তার অর্ধেকের বেশি মেঘের মাথার উপর দিয়ে যাচ্ছে। মেঘ আবিরকে প্রশ্ন করলো, উনি কে। রিয়া রাকিবের গার্লফ্রেন্ড। কি, রাকিব ভাইয়ের গার্লফ্রেন্ড। এত অবাক হওয়ার কি আছে, গার্লফ্রেন্ড থাকতে পারে না। পারে, কিন্তু উনি আমায় কিভাবে চেনে। মেঘ প্রশ্ন করলো, রাকিব যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড, রাকিব যদি চিনে বা জানে তাহলে রিয়া জানতে কতক্ষণ। গম্ভীর কণ্ঠে আবির বলল। মেঘ আর কথা বাড়ালো না। আজকে তার শখ খাওয়াই দিন। একটু পর পর একটার পর একটা শখ খাচ্ছে। হুটহাট এক একজনের এক একটা কথা বলছে, যাদের কাউকেই মেঘ চিনে না। আচমকা আবির উঠে গিয়ে একজনকে সালাম দিল। মহিলা সালামের উত্তর দিয়ে আবিরের বাহুতে হাত বোলাতে বোলাতে বললেন, কখন আসছিস, তোদের জন্য অপেক্ষা করছিলাম, তারপর তোর বন্ধু জোর করে খেতে বসালো। আবির মৃদু হেসে উত্তর দিল, কিছুক্ষণ আগেই এসেছি। একটা 15 বছরের মেয়ে আর একটা 19 বছরের ছেলেও ছিল ওনার পিছনে। মেয়েটা আচমকা বলে উঠল, ভাইয়া, ভাবি কোথায়। মেয়েটার দেখা দেখি ছেলেটাও বলল, তুমি না বলেছিলে ভাবিকে নিয়ে আসবা, ভাবি কোথায়। আবির চোখ রাঙিয়ে ভারী কণ্ঠে বলল, আর একবার যদি ভাবি বলে সম্বোধন করিস তাহলে তোদের খবর আছে, আপু বলবি, মনে থাকবে। দুজনেই মাথা নেড়ে সম্মতি জানালো। মহিলা আবিরকে উদ্দেশ্য করে বলল, দিবা আসেনি। আবির হ্যাঁ বলে পিছনে ফিরে তাকিয়ে হাত দিয়ে মেঘকে ইশারা করলো। মেঘ উঠে ওনাদের কাছে যেতেই আবির বলল, এই যে তোমার মাহাদিবা। মহিলা সহসা মেঘকে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছে। হঠাৎ করে জড়িয়ে ধরা মেঘ কিছুটা নড়ে উঠল। মেঘ পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবছে, এই মহিলাকে এই জীবনে ওনাকে দেখেছে বলে মনে পড়ছে না। উনি জড়িয়ে ধরলেন কেন, আর কান্নাই বা কেন করছেন। একটু পর মেঘকে ছেড়ে মহিলা কান্নারত কণ্ঠে বললেন, মাশাল্লাহ, অনেক বড় হয়ে গেছিস, দোয়া করি আরো বড় হ। মেয়েটা হাত বাড়িয়ে বলল, হাই আপু, আমি আইরিন। মেঘও স্বাভাবিক হয়ে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলল, হ্যালো, আমি মেঘ। ছেলেটা বলে উঠল, হ্যাঁ আমরা জানি তুমি মাহাদিবা খান মেঘ। বাই দা ওয়ে, আমি আরিফুল ইসলাম আরিফ। জামাইয়ের নামের সঙ্গে মিল আছে দেখে মেঘ ধরে নিল ওনারা জান্নাতাপুর শাশুড়ি আর ননদ দেবর হবেন। কিন্তু আবির ভাইয়ের সাথে কি সম্পর্ক আর মেঘকেই বা কিভাবে চিনে তা বুঝতে পারছে না। মহিলা পুনরায় প্রশ্ন করলেন, তানবীর আসেনি। আবির বলল, না, আসবে কিছুক্ষণের মধ্যে। মেঘ আবারও অবাক হলো, তানবীর ভাইয়াকেও চিনে, কিন্তু ওনারা কারা। মুখের উপর জিজ্ঞেসও করতে পারছে না। তখনই মধ্যবয়স্ক একজন লোক আসছেন। আবির সালাম দিয়ে হ্যান্ডশেক করলো। মেঘও ওই লোকের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। তখনই রাকিব আর রাসেল ডাকতে আসছে। আবির ওনাদের বসিয়ে মেঘকে নিয়ে খেতে চলে গেছে। খেতে বসেও মেঘের মাথা শুধু মহিলার কান্না ঘুরছে। মেঘ না পেরে আবিরকে প্রশ্ন করে ফেলল, আন্টিটা কে ছিল, আর উনি আমাকে দেখে কান্না কেন করেছিলেন। আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আজ তোকে সবই বলবো, প্রোগ্রামটা শেষ করে বের হয়, ততটুকু সময় একটু ধৈর্য রাখ প্লিজ।
আবির মেঘ খাওয়া শেষ করে। মেঘ আগে চলে আসছে। আবির রাকিবের সঙ্গে কি যেন কথা বলছিল। তখনই তানবীর আসছে। মেঘকে দেখে প্রশ্ন করলো, খেয়েছিস? মেঘ মাথা নেড়ে হ্যাঁ বলল। তানবীর পুনরায় বলল, এই যে তোর জান্নাতাপুর বিয়ে হয়ে যাচ্ছে, এমন ভাবে তোকে বিয়ে দিয়ে দিলে কেমন হবে? এই কথা শুনে মেঘের অক্ষিপট ভিজে আসছে। জান্নাতাপুর বিয়ে হয়ে যাচ্ছে, রাকিব ভাইয়াও কতই না কষ্ট হচ্ছে। সারা জীবনের জন্য সবাইকে ছেড়ে চলে যাবে। আজকের পর থেকে তো ওনার বাড়িতে উনি মেহমান হয়ে আসবেন। মেঘকে বিয়ে দিলে এভাবে বাড়ি ছেড়ে চলে যেতে হবে, এটা ভাবতেই কান্না পাচ্ছে মেঘের। বোনের কান্না দেখে তানবীর মেঘের মাথায় হাত বুলিয়ে হাসতে হাসতে বলল, দূর পাগলি, তোকে বিয়েই দিব না, আর দিলেও আমাদের বাড়িতেই রাখবো, চিন্তা করিস না। তখনই আবির আসছে। তানবীরের দিকে তাকিয়ে রাগী সুরে প্রশ্ন করলো, কি বলছিস ওরে? কাছে কেন? তানবীর আস্তে করে বলল, এমনি দুষ্টামি করছি। আবির রাগে কটমট করছে। মেঘের চোখ থেকে এক ফোঁটা পানি পড়লে আবিরের পায়ের রক্ত মাথায় উঠে যায়। মেঘকে কাঁদতে দেখলে আবিরের হৃদয় আঘাত লাগে। এমনিতেই মেঘ আবেগী, হুটহাট কান্না করে। তার উপর কেউ ইচ্ছাকৃত কাঁদালে আবিরের খুব রাগ হয়। স্টেজ থেকে আরিফ ডাকছে, তানভীর চলে গেছে। আবির মেয়েকে নিয়ে একটু পরে গেছে। রাকিবের বাসার লোক, আসিফদের বাসার সকলে আবির, মেঘ, তানভীর সবাইকে নিয়ে ছবি তুলছে। ছবি তোলা শেষে তানভীর রয়ে গেছে। জান্নাতের বিয়ের উপলক্ষে আনা স্বর্ণের গলার হারটা আবির মেঘকে দিয়ে দিয়েছে। তারপর সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছে। আসার সময় সেই মহিলা মেঘকে জড়িয়ে ধরে কান্না করছেন। জোর করে ২,০০০ টাকা দিয়ে মেঘের মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। প্রতি সপ্তাহে বন্ধুরা মিলে যেখানে আড্ডা দেয়, আজ মেঘকে নিয়ে আবির সেই জায়গাতেই এসেছে। কিছুক্ষণ আগে সন্ধ্যা নেমেছে। দুটা চেয়ার সাইডে রেখে মেঘকে বসিয়ে দোকান থেকে একটা আইসক্রিম এনে মেঘকে দিল। মেঘ ধীর কণ্ঠে বলল, আমি আইসক্রিম খাবো না, আমাকে বলুন উনি কে? আমাদের সাথে উনার কি সম্পর্ক? আর উনি বারবার কাঁদছিলেন কেন? আবির ভারী কণ্ঠে বলল, বললাম তো সব বলবো, আগে তুই আইসক্রিমটা খা। মেঘ আইসক্রিমটা খাচ্ছে ঠিকই, কিন্তু তার পূর্ণ মনোযোগ আবির ভাইয়ের চোখে মুখে। মাথায় থাকা প্রশ্নের ভিড়ে আইসক্রিমটাও ঠিকমতো খেতে পারছে না, কিন্তু আবির ভাই সামনে বসে থাকতে বাধ্য হয়ে খেতে হচ্ছে। মেঘ তাড়াহুড়ো করে আইসক্রিমটা শেষ করেছে। দুশ্চিন্তায় আইসক্রিমটাও শান্তিমতো খেতে পারেনি। এক দৃষ্টিতে আবিরের মুখের দিকে তাকিয়ে আছে, কিন্তু আবিরের দৃষ্টি অন্য কোথাও। আবির নির্বোধই আকাশের পানে চেয়ে আছে। রাস্তার পাশে থাকা লাইটের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে আবিরের চোখে মুখে উজ্জ্বলতার বিলীন হয়ে গেছে। বিকেলে আসার সময় যতটা উৎফুল্ল আবির ভাইকে মেঘ দেখেছিল, এই আবির ভাই যেন অন্য কেউ। চোখে মুখে চিন্তার ছাপ। মেঘ কিছু বলতে গিয়েও থেমে গেল। আবির শোনিত কণ্ঠে বলে উঠল, এই পৃথিবীতে প্রতিটা মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো মা। সেই মায়ের লাশ দেখা বা ছোঁয়ার অধিকার যদি কোনো সন্তানের না থাকে, তাহলে সেই সন্তান পৃথিবীতে বেঁচে থেকেও মৃত। মেঘের ভ্রু কুঁচকালো। আবির ভাই কি বলছে, কি বোঝাতে চাচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। আবির অসীম দূরত্ব থেকে দৃষ্টি সরিয়ে মেঘের দিকে তাকিয়ে ভরাট কণ্ঠে বলল, যে মানুষটাকে দেখে এসেছিলি তিনি আর কেউ নয়, তোর, আমার, আমাদের সবার একমাত্র ফুপ্পি। এই কথা শোনা মাত্র মেঘের রক্ত সঞ্চালন বন্ধ হওয়ার অবস্থা হয়ে গেছে। মেঘ চিৎকার দিয়ে উঠল, কি? আবির শুরুর নেত্রে তাকিয়ে আছে। মেঘের চোখ যেন কটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। চোখে মুখে অবিশ্বাসের ছাপ। এই কথা কখনোই বিশ্বাসযোগ্য নয়। জন্মের পর থেকে মেঘ জেনে এসেছে তাদের বাবা চাচা ৩ জন। ১৮ বছর পর হঠাৎ করে ফুপ্পি আসবেন কোথা থেকে? আচমকা এমন কথা শুনলে বিশ্বাস করবে না, এটাই স্বাভাবিক। আবির গম্ভীর কণ্ঠে বলল, আমি জানি তুই বিষয়টা এত সহজে মানতে পারবি না, কিন্তু কিছু সত্যি কঠিন হলেও মানতে হবে। মেঘের দম বন্ধ হয়ে আসছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। গলা দিয়ে কোনো কথার বের হচ্ছে না। এতক্ষণ যাবৎ কত প্রশ্নই মাথায় ঘুরেছিল, এক মুহূর্তেই যেন সব প্রশ্ন উধাও হয়ে গেছে। মেঘ আতঙ্কিত কণ্ঠে শুধালো, আপনি কি আমার সাথে মজা করছেন? প্লিজ সত্যি করে বলুন উনি কে? আবির কপাল কুঁচকে ভারী কণ্ঠে বলল, তোর সাথে কি আমার মজার সম্পর্ক? আর সিরিয়াস বিষয় নিয়ে আমি মজা কেন করব? ওনার নাম মাহমুদা খান, আমি না। নাম শুনে কি মনে হচ্ছে তোর? মেঘ এখনো অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে। ঢোক গিলে ভারী কণ্ঠে বলল, আপুর ফুপ্পি? আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, হ্যাঁ।
আলী আহমদ খান আর মোজাম্মেল খানের একমাত্র ছোট বোন এবং ইকবাল খানের একমাত্র বড় বোন। মেঘের দু কান দিয়ে হিজাবের উপর দিয়ে গরম বাতাস বের হতে শুরু করেছে, নিঃশ্বাস আটকে আসছে বারবার। আবির ভাই তো মজা করার মানুষ না, আর ওনার চোখ মুখ দেখে মনে হচ্ছে না যে উনি মজা করছেন। আর বিয়েতে ওই মহিলার আচরণও বুঝিয়ে দিচ্ছিল ওনার সাথে গভীর কোনো সম্পর্ক আছে। তাহলে কি উনি সত্যি সত্যি ফুপ্পি হন? এত বড় কথাটা কোনোদিনও শুনলো না, কিন্তু কেন? মেঘ ভাবনা চিন্তা করে প্রশ্ন করলো, এত বছর কোনোদিন তো ওনাকে আমাদের বাসায় যেতে দেখিনি। আব্বুদের আপন বোন হলে বাসায় যায় না কেন? আবির মৃদু হেসে বলল, ওনাকে বাসায় যেতে দেখবে কিভাবে? তোর জন্মের প্রায় 10 বছর আগে উনি খানবাড়ির ছেড়েছেন। 27 বছর হবে ওই বাড়িতে পা পড়েনি ওনার। মেঘ ভ্রুকুচকে প্রশ্ন করলো, কেন, কি হয়েছিল? আবির শান্ত কণ্ঠে বলা শুরু করলো, ফুপ্পি যখন ভার্সিটিতে পড়াশোনা করতো তখন ফুপ্পির একজনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পুরো ঘটনা আমি জানি না, তবে বাসার বিষয়টা জানাজানি হয়ে গেছিল। তখন আমার আম্মু নতুন বউ, বছরখানেক হবে আম্মুর বিয়ে হয়েছে। তোর আম্মুর তখনও বিয়ে হয়নি। ফুপ্পির এই ঘটনা জানার পর আব্বু আর চাচু ফুপ্পিকে মেরে একটা রুমে 3 মাস দরজা বন্ধ করে আটকে রেখেছিল। তখন দাদু বেঁচে ছিলেন, তবে অসুস্থ ছিলেন, কথাও বলতে পারতেন না। আম্মু দাদুর যত্ন করত, আবার ফুপ্পির দেখাশোনা করত। ফুপ্পি আম্মুর হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করেছে, কিন্তু আম্মুর কিছুই করার ছিল না। 3 মাস ফুপ্পির উপর দুই ভাই অত্যাচার করেছে, যেন ওই ছেলেকে ভুলে যায়। এক পর্যায়ে ফুপ্পি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, ধীরে ধীরে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল। চিকিৎসা করে ফুপ্পিকে কিছুটা সুস্থ করা হয়েছিল। ফুপ্পি বাড়ি থেকে চলে গেছিল। ভাইদের অত্যাচারে সে যে বাড়ি ছেড়েছিল আর কোনোদিন বাড়িতে ঢুকতে পারেনি। বাড়ি থেকে পালিয়ে গিয়ে ফুপাকে বিয়ে করে বছরখানেক ঢাকাতেই ছিল। চিঠির মাধ্যমে আম্মুর সাথে কয়েকবার যোগাযোগও করেছিল। ফুপ্পি বাড়ি ছাড়ার 1 বছরের মাথায় দাদু মারা গেছেন। ভাগ্যক্রমে তখন মেজো মামা আমাদের বাসায় ছিল, ঢাকা চাকরির পরীক্ষা দিতে আসছিল। আম্মু মেজো মামাকে ফুপ্পির বাসায় ঠিকানা দিয়ে দাদুর মৃত্যুর খবর পাঠিয়েছিলেন। এই কথা আব্বুরা কেউ জানতো না। ফুপ্পি ফুপা দুজনেই আসছিল দাদুকে দেখতে। তখন আসিফ ভাইয়া ফুপ্পির পেটে ছিল। খানবাড়ির চৌকাঠে পা রাখতে আব্বুর চোখ পড়ে দরজায়। চিৎকার দিয়ে 1 সেকেন্ডে দাদুর লাশ চাদর দিয়ে ঢেকে রান্নাঘর থেকে দা নিয়ে বের হয়েছিল। যদি ফুপ্পি চৌকাঠে পার হওয়ায় চেষ্টা করে তাহলে খুন করে ফেলবে। বাড়ি ভরা মানুষ থাকায় আব্বুকে আর চাচুকে সবাই আটকিয়ে রেখেছিল, না হয় সেদিন খুনাখুনি হয়ে যেত। কত কত মুরব্বীরা উপস্থিত ছিল, কিন্তু আব্বুর মাথা সেদিন কেউ ঠান্ডা করতে পারেনি। দাদুর লাশ ছোঁয়া তো দূর, ফুপ্পিকে লাশ দেখতে পর্যন্ত দেয়নি। লাশ দাফন করে বাড়িতে পা রেখে প্রথম প্রশ্নটাই করেছিল, আমিনারে খবর দিছে কে? মায়ের মৃত্যুর শোকের থেকেও সেদিন 1000 গুণ বেশি তীব্র ছিল ওনার রাগ। কোনোভাবে জানতে পারছে আম্মু খবর পাঠিয়েছে। সেই দিন সেই অবস্থায় আম্মুকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। অথচ ফুপ্পি উনারই মায়ের পেটের বোন। সেই বোনকে খবর দেওয়ার শাস্তি স্বরূপ আম্মুকে 2 মাস নানা বাড়িতে থাকতে হয়েছিল। একদম সংসার ভাঙ্গার পর্যায়ে চলে গেছিল। তখনকার সময় সংসার ভাঙা আম্মুর পক্ষে বা নানা বাড়ির মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। তারপর নানা বড় মামা আত্মীয় স্বজনরা অনেক বুঝিয়ে 2 মাস পরে আম্মুকে বাসায় নিয়ে আসছে। আব্বুর শর্ত একটাই ছিল, আর কোনোদিন ফুপ্পির সাথে যোগাযোগ করতে পারবে না। নিজের সংসার বাঁচাতে বাধ্য হয়ে সেই শর্ত মেনে নিয়েছিল আম্মু। মেজো মামা ফুপ্পির বাসায় গিয়ে সব ঘটনা বলে আসছিল। সেদিন থেকে আজ পর্যন্ত ফুপ্পির সাথে বাসার কারো যোগাযোগই নেই। মেঘ ততক্ষণে যাবৎ বিস্ময়কর দৃষ্টিতে আবিরের মুখের পানে তাকিয়েছিল। নিজের বাড়িতে এত বড় রহস্য লুকিয়ে আছে, অথচ সে কিছুই জানে না। আবির গলা খাকারি দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তুই আমায় পাষাণ হিটলার বলিস, অথচ আমার থেকেও বড় মাপের হিটলার এত বছর যাবৎ খানবাড়িতে রাজত্ব করে আসছেন, যাদের উপর কথার কোনো কথাই চলে না, যাদের ইচ্ছের বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না। ফুপ্পি নিজের পছন্দের মানুষকে বিয়ে করার অপরাধে মায়ের লাশ দেখার অধিকারটা পর্যন্ত হারিয়েছিল। 28 বছর যাবৎ বাবার বাড়ি পা রাখতে পারে না। কতটা নিষ্ঠুর হলে মানুষ এমন কাজ করতে পারে? মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে প্রশ্ন করল, আপনি ফুপ্পিকে কিভাবে চিনেন? আবির শ্বাস ছেড়ে পুনরায় বলা শুরু করলো, আমি ওনার সম্পর্কে জানতাম না। ছোটবেলা একবার আম্মু পুরাতন জিনিসপত্র বের করেছিল, তখন একটা অ্যালবামের
বের করেছিল। আমি অ্যালবামটা খুলে দেখছিলাম। আব্বু আম্মুর বিয়ের ছবি থেকে শুরু করে দাদা দাদু চাচা চাচু মোটামুটি অনেকেরই ছবি ছিল। যেহেতু ছোট ছিলাম, আগ্রহ নিয়ে ছবিগুলো দেখছিলাম আর সবাইকে চেনার চেষ্টা করছিলাম। হঠাৎ কয়েকটা ছবির চোখে পড়ে। ছবিগুলো দেখে চিনতে পারছিলাম না বলে আম্মুকে জিজ্ঞেস করেছিলাম। আম্মু কিছু বলার আগেই আব্বু রুমে চলে আসছিল। আব্বু আমার হাত থেকে অ্যালবাম নিয়ে আমায় পড়তে বসাতে বলেন। আমিও চুপচাপ পড়তে চলে গিয়েছিলাম। এই বিষয় আর ভাবিনি। তার কয়েক বছর পর দেশ ছাড়ার আগে আব্বু আম্মুর কাছে কিছু কাগজের পত্রের দরকার ছিল। আমি তখন আব্বুর ফাইলে কাগজ খুঁজছিলাম। তখন একটা ফাইলে চোখ পড়ে। ওই ফাইলে সার্টিফিকেট, ছবি আরো কিছু কাগজপত্র ছিল। মাহমুদা খান আমিনা নামটা আমি প্রথমবার সেখানেই দেখেছিলাম। বাবা মায়ের নামের জায়গায় দাদা দাদুর নাম লেখা ছিল। ছবিগুলো দেখে ছোটবেলায় অ্যালবামের দেখা ছবিগুলোর কথা মনে হয়েছিল। আমি সেখান থেকে একটা ছবি নিয়ে গিয়েছিলাম। আম্মুকে একবার জিজ্ঞেসও করেছিলাম, কিন্তু আম্মু বলেছিল আম্মু কিছু জানে না, আর এই বিষয়ে যেন আর কোনোদিন কাউকে কিছু না বলে। তখন কিছুদিন আমার মাথায় বিষয়টা ঘুরছিল। পরে ভাবছি হয়তো মারা গেছেন তাই আম্মু জানে না বা জিজ্ঞেস করতে না করেছে। বিষয়টা সেখানেই ভুলে গিয়েছিলাম। কিন্তু ছবিটা যে আমার কাগজপত্রের সাথে চলে গেছিল এটা আমি জানতাম না। ওইখানে গিয়ে ছবিটা দেখে ফেলতেও ইচ্ছে করছিল না, তাই আব্বু আম্মুর ছবির সঙ্গে রেখে দিয়েছিলাম। তবে কোনোদিন এই বিষয় নিয়ে ভাবিনি। কথাগুলো শেষ করে আবির একটু থামলো। মেঘ জিজ্ঞাসু চোখে চেয়ে থেকে আস্তে করে বলল, তারপর? গত বছরের শেষ দিকে জান্নাত আর আসিফ ভাইয়াকে নিয়ে একটু ঝামেলা হয়েছিল। তখন রাকিব আমাকে আসিফ ভাইয়ার ফেসবুকের আইডি পাঠিয়েছিল। ওইখানে কভার ফটোতে একটা ছবি ছিল। কেন জানি আমার ছবিতে থাকা মহিলাটাকে খুব পরিচিত মনে হয়েছিল। আমি রাকিবকে বলে আসিফ ভাইয়ার বায়োডাটা সংগ্রহ করি। ওইখানে আমি দ্বিতীয়বারের মতো নাম দেখি মাহমুদা খান আমিনা। সেদিন প্রথমবারের মতো আমি বড় সড় ধাক্কা খেয়েছিলাম। আমি সবকিছু খুঁজে সেই পুরনো ছবিটা বের করে বারবার ফেসবুকের ছবির সাথে মিলিয়েছিলাম। অস্থিরতায় সেদিন প্রায় মরতে বসেছিলাম। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে আমার একজন ফুপ্পি আছে, তাও আবার জীবিত। সেদিন পরিস্থিতি সামলানোর বিন্দুমাত্র শক্তি ছিল না আমার। সেই রাতেই তানবীর আর রাকিবকে আসিফ ভাইয়ার বাসায় পাঠিয়েছি। আমি ফুপ্পির সাথে সেদিন প্রথমবারের মতো ফোনে কথা বলেছিলাম। নাম পরিচয় বলার পর ওনার সে কি কান্না! তানবীরকে আঁকড়ে ধরে অনেক কেঁদেছিল। ফুপ্পির 28 বছর চেপে রাখা সব কষ্ট কান্নায় পরিণত হয়েছিল। তারপর বেশ কয়েকবার কথা হয়েছে ওনার সাথে। বারবার জিজ্ঞেস করেছি ঘটনা বলতে, কিন্তু বলেনি। বলেছেন আমি দেশে ফিরলে বলবে। দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই আমি তানবীর আর রাকিব ওনাদের বাসায় গিয়েছিলাম। সেখানে গিয়ে সব ঘটনা শুনেছি। মেঘ আগের তুলনায় কিছুটা স্বাভাবিক হয়েছে। মেঘ পুনরায় প্রশ্ন করলো, জান্নাত আপুর কি ঝামেলা হয়েছিল? আবির এতক্ষণ গম্ভীর থাকলেও এবার একটু হাসার চেষ্টা করলো। ধীর কণ্ঠে শুধালো, তেমন কিছু না। মেঘ আস্তে করে বলল, প্লিজ বলুন। আবির না পারতেও বলল, ফুপ্পিরা এত বছর যশোরে ছিল। গত বছর ভাইয়ার চাকরি হওয়ায় সপরিবারে ঢাকা আসছে। কোনো এক অনুষ্ঠানে ভাইয়া জান্নাতকে দেখেছে। ভাইয়া জান্নাতকে ভালো লাগছে। কোনোভাবে খবর নিয়েছে জান্নাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। সেই থেকে প্রায়ই ভার্সিটির আশেপাশে জান্নাতকে ফলো করতো, কিন্তু কোনোদিন কথা বলেনি। 6 মাস শুধু দূর থেকেই ফলো করেছে। একদিন সাহস নিয়ে কথা বলতে এসেছিল, যদিও কথা বলতে পারেনি, কিন্তু সেটা রাকিবের কান পর্যন্ত পৌঁছে গিয়েছিল। রাকিব 2-3 দিন খেয়াল করে বিষয়টা আমায় জানিয়েছিল। রাকিবের ভাইকে পেটানোর চিন্তা ভাবনা ছিল। আমাকে জানানোর পর আমি বলেছিলাম ছেলেটা একটু খোঁজ নিতে, যদি সমস্যা মনে হয় তাহলে পেটাতে। রাকিব খোঁজ নিয়ে জানতে পেরেছে ভালো জব করে, অফিসের সবার সাথে নম্র ভদ্র আচরণ করে। সেখান থেকে ফেসবুক আইডি সংগ্রহ করে আমায় দিয়েছিল। যাকে পেটানোর প্ল্যান করেছি সে আমার ভাই হয়ে গেল। যখন জানতে পেরেছি ভাইয়া জান্নাতকে পছন্দ করে, তখন রাকিব আর বাধা দেয়নি। তবে রাকিবের একটাই কথা ছিল, আমি দেশে না ফিরলে আর ফুপ্পির পুরো ঘটনা না জানলে সে জান্নাতের সাথে বিয়ের সিদ্ধান্ত নেবে না। ধীরে ধীরে জান্নাত আর ভাইয়ার মধ্যে মোটামুটি ভালো সম্পর্ক হয়েছে। আমি দেশে ফিরলাম, ভেবেছিলাম দেশে ফিরে ওদের বিয়ে দিব, কিন্তু দেশে আসার পর তোর কোচিং টিউশন থেকে খবর নিয়ে দেখলাম তোর পড়াশোনার নাজেহাল অবস্থা।
এভাবে পড়লে চান্স পাবি না। তোর পড়াশোনা গুছিয়ে দেওয়ার জন্য একজন মানুষ দরকার ছিল। তখন জান্নাতের কথা মাথায় আসে আর জান্নাতকে আনি। জান্নাতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার যেহেতু রাকিবের, আর রাকিব আমার বেস্ট ফ্রেন্ড, তাই বিয়ের আলোচনা হওয়ার আগে বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু অফিসিয়াল কাজে ভাইয়াকে 6 মাসের জন্য দেশের বাইরে যেতে হবে। ভাইয়া চাচ্ছিল বিয়ে করে বউ নিয়ে কয়েক মাস ঘুরে তারপর যাবে, কিন্তু তোর অ্যাডমিশন টেস্টের থেকে আমার কাছে তাদের বিয়ের গুরুত্বপূর্ণ ছিল না। আমি রাজি হইনি বলে ভাইয়া ঘোরাঘুরি প্ল্যান বাদ দিয়ে বলেছে শুধু বিয়েটা করবে, বিয়ের পর তাকে যত ইচ্ছে পড়াবে। কিন্তু আমার কথা হলো, একবার বিয়ে হলে মানে জান্নাতের মাথায় সংসারের চিন্তা ঢুকবে, তখন তোর প্রতি তার দায়িত্ব কমে যাবে। এটা তো আমি কখনোই হতে দিব না। ভাইয়া যখন বুঝতে পারছে আমার মানতে পারবে না, তখন জান্নাতকে বোঝানো শুরু করেছে। কিন্তু জান্নাত তো আমায় বা রাকিবের সবই বলে দেয়। জান্নাতের মাথা যাতে না খেতে পারে সেজন্য 1 মাস যাবৎ জান্নাতের সঙ্গে ভাইয়ার যোগাযোগ বন্ধ রেখেছি। রাকিব নতুন সিম কিনে দিয়েছে জান্নাতকে। সেদিন রাতে তুই আমার কল দিয়েছিলি। সেদিন আমি রাকিব আর তানভীর ফুপিদের বাসায় ছিলাম। বিয়ের কথাবার্তা বলতে গিয়েছিলাম। তুই চান্স পেলে বিয়ে হবে, এরপর তাই শর্ত ছিল। কিন্তু রাতে ফেরার পর তোর খাতা ভর্তি হাবিজাবি লেখা দেখে আমার মাথায় রক্ত উঠে গিয়েছিল। যার জন্য আমি এত মানুষের বিরুদ্ধে লড়তেছি, সে কিনা পড়াশোনাটাকে গুরুত্বই দিচ্ছে না। সেই রাগে সেদিন খাতা পুড়িয়েছিলাম যাতে তুই পড়াশোনায় মনোযোগ দিস। যাদের সামনে বারবার গর্ব করে বলেছি আমার মেয়ে চান্স পাবে, চান্স না পেলে আমি তাদের মুখোমুখি হতে পারতাম না। তারা মুখে কিছু বলুক বা না বলুক, মনে মনে হলেও বলতো এত কিছু করেও তো মেঘ চান্স পেল না। এই কথাটা পৃথিবীর কোনো মানুষ যাতে বলতে না পারে, সেজন্যই আমি তোকে সারাক্ষণ পড়ার কথা বলতাম। আলহামদুলিল্লাহ, তোর চেষ্টা আমার ইচ্ছে পূরণ হয়েছে। আল্লাহ আমার আশা পূরণ করেছেন, আর তোকেও অসংখ্য ধন্যবাদ। মেঘের গলায় আটকে থাকা নিঃশ্বাসটা দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে আসলো। মেঘের আড়ালে মেঘকে নিয়ে কত কত ঘটনা ঘটেছে। আবির ভাইয়ের গত 4 মাসের করা আচরণগুলো বারবার মনে হচ্ছিল। আবির রাশভারী কণ্ঠে আবার বলে উঠল, সবাই জানে খান বংশের বড় ছেলে আমি। চাচাতো ভাই বোনদের মধ্যে আমি বড় হলেও সত্যিকারের অর্থে আসিফ ভাইয়া আমাদের মধ্যে সবার বড়, আর আমি দ্বিতীয়। পরিস্থিতি মোকাবিলা করতে বা আমি সফল হতে পারবো কিনা জানি না, তবে আমি আমার জায়গায় থেকে সর্বোচ্চ চেষ্টা করব ফুপ্পির সাথে আমাদের বাসার সম্পর্ক ঠিকঠাক করার। একটু থেমে আবির আবার বলল, জানিস মেঘ, এই দুজন মানুষের জন্য আমাদের বাড়ির প্রতিটা মানুষ ভেতর থেকে দুমড়ে মুচড়ে ভেঙে যাচ্ছে। তাদের রাগ আর অনাদায়ে কর্মকাণ্ডের ফলাফল ভোগ করতে হয় বাকি সদস্যদের। ফুপ্পির মতো কাকামণির জীবনের সুখ শান্তিও কেড়ে নিয়েছে এই মানুষগুলো। কাকামণি ঠান্ডা মেজাজের মানুষ হয়, আর শুধুমাত্র ভাই বলে হয়তো এখনো সম্পর্ক ঠিক আছে। না হয় ফুপ্পির মতো অবস্থা কাকামণিরও হতো। কাকামণি সবার সামনে প্রাণোচ্ছল থাকে ঠিকই, কিন্তু ওনার ভেতরটা সবচেয়ে বেশি বিধ্বস্ত। ফুপির তো তবুও ভালোবাসার মানুষকে পেয়েছেন, কাকামণি তো তাও পেলেন না। মেঘের মস্তিষ্ক জোরে বিচরণ করছে লক্ষাধিক প্রশ্ন, কিন্তু সেসব প্রশ্নের উত্তরে শুধু বাবা চাচারই নামই উঠে আসবে। কাকা মনির জীবনের ইতিহাস শোনারও ইচ্ছে নেই, তাই এই বিষয়ে প্রশ্ন করলো না। নিজের আব্বু আর বড় আব্বু এতটা পাষাণ, এটা ভাবতেই মেঘের কষ্ট হচ্ছে। মেঘ বিভোর হয়ে স্মৃতি মনে করার ব্যস্ত। আবির ভাই ফেরার পর থেকে যা যা ঘটেছে সব মনে করার চেষ্টা করছে। হঠাৎ মাথায় আসলো, আবির ভাই যে বারবার বাবা চাচাদের মুখের উপর কথা বলেন, ওনারা যদি আবির ভাইকে। এতটুকু ভেবেই মেঘ থেমে গেল। চিন্তিত সুরে বলল, আপনি আব্বু বা বড় আব্বুর মুখের উপর আর কথা বলবেন না প্লিজ। নিজের প্রতি প্রেয়সীর দুশ্চিন্তা দেখে আবির আনমনে হেসে উঠল। স্বাভাবিক কণ্ঠে বলল, আমি যদি কথা না বলি তাহলে ওনারা ওনাদের মর্জি মতো সবকিছু করবেন। ওনাদের সকল ইচ্ছে পূরণ করার আমার পক্ষে সম্ভব না। আমি কারো প্রিয় হয়ে থাকতে চাই না। আমি তাই করব যা আমার করতে ইচ্ছে করবে। মেঘের শীতল চাউনি দেখে আবির ভারী কণ্ঠে বলে উঠল, তোকে আগেও বলেছি, এখন আবারও বলছি, কখনো কারো মন রাখার চেষ্টা করবি না। ঠিক সেই কাজটাই করবি যেটা তোর মন করতে চাইবে। বিষয় ছোট হোক বা বড়, আগে নিজের মনকে প্রায়োরিটি দিবি।
আর ফুপির বিষয়টা ভুলেও কাউকে বলবি না। বাড়িতে কাউকে এই বিষয়ে কোনো প্রশ্ন করবি না। তোকে জানানোর দরকার ছিল তাই জানিয়েছি। আজকের পর থেকে বুঝে শুনে পাগলামি করবি, কারণ আমি চাই না তোর পাগলামিকে সিরিয়াসলি নিয়ে কেউ তোর মনে আঘাত করুক। কথা শেষ করে মেঘ নিয়ে বাড়ি ফিরেছে আবির। মেঘের মনে আজ কোনো অনুভূতি নেই। এই যে এতদিন জান্নাত আপুকে নিয়ে এত দুশ্চিন্তা করলো, সেই জান্নাত আপুর সম্পর্কে তার ভাবি হয়ে গেছে। বাড়ির রহস্য না জানলে আজ মেঘ আবিরকে নিজের মনের কথা বলেই দিত। কিন্তু তার বাড়ির মানুষ যে ভালোবাসার জাতশত্রু, তারা তো কোনোদিন মানবে না। আবির ভাইয়ের প্রতি যে সে অসম্ভব দুর্বল। আবির ভাইকে এই জীবনে কি আদৌ পাবে? আবির বাইকে চালাচ্ছে আর মনে মনে ভাবছে, আমার জীবনটা কেন এমন হলো? তোর প্রবল অভিমান আমার দেশ ছাড়তে বাধ্য করেছিল। 6 বছর যাবৎ আমি নিজের উপলব্ধি জমিয়েছি, সেই সুদীর্ঘ অভিশুদ্ধি বাস্তবায়নের সুযোগটাও পেলাম না। আমি ভেবেছিলাম দেশে ফিরে তোর কাছে আমার চিত্তের অব্যক্ত প্রণয় প্রকাশ করব। এত বছরের তোকে ঘিরে কত লক্ষাধিক স্বপ্ন দেখেছি, সেই সব স্বপ্নের কথা জাহির করব। গত 6 বছর শুধু একটাই পরিকল্পনা করেছি, কিভাবে তোকে আমাতে আসক্ত করব। 3 মাসের মধ্যে তোকে আমার বউ করে নিব, এই দৃঢ় সংকল্পে নিজেকে প্রস্তুত করেছিলাম। কিন্তু একটা ঘটনা আমায় চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। গত 1 বছর যাবৎ আমি নিজের সঙ্গে লড়াই করছি। তোকে উপেক্ষা করার বিন্দুমাত্র শক্তি যে আমার ছিল না। দেশে ফিরে প্রথমবার তোর লালিত মুখমণ্ডল আর মায়াবী আঁখি দেখে এক মুহূর্তের জন্য নিজেকে উন্মাদ মনে হয়েছিল। ইচ্ছে হয়েছিল খানবাড়ির সব নিয়ম নীতি বিনাশ করে হলেও তোকে আমার করে নিব। কিন্তু আমি পারিনি। আজও আমি তোকে ভালোবাসি বলতে পারছি না। তুই পরিবার ছাড়তে পারবি না, আর আমি তোকে নিজেকে প্রতিষ্ঠিত করা ছাড়া আমি আর কোনো পথ খুঁজে পাচ্ছি না। তোকে পাওয়ার জন্য যতটুকু যোগ্যতা অর্জন করা দরকার, আমি ঠিক ততটুকুই যোগ্য হব। তারপরও আমার তোকেই লাগবে। আমার তোকে পাওয়ার ইচ্ছে যতটা প্রবল, তোর মনেও আমাকে পাওয়ার সেই শানিত ইচ্ছে জাগতে হবে। পরিস্থিতি যতই কঠিন হোক, তোর আমার প্রতি প্রগাঢ় আস্থা থাকতে হবে। তুই আমার হলে আমি পুরো দুনিয়ার সঙ্গে লড়তে পারবো, কিন্তু তোকে না পেলে আমার প্রাণের পরিণতি হবে মৃত্যু। বাসার সেই মোড়ে মেঘ নামিয়ে আবির ঠান্ডা কণ্ঠে বলল, যা বলেছি তা মাথায় রাখিস। সামনে তানবীর আছে, ওর সঙ্গে বাসায় যাবে। বাসায় কেউ কিছু জিজ্ঞেস করলে তোর কিছু বলার প্রয়োজন নেই। যা বলার তানবীর বলবে। জান্নাতের বিয়ের কথা কাউকে বলিস না, আর অতিরিক্ত দুশ্চিন্তা করে নিজের শরীর খারাপ করিস না। ফুপ্পির সাথে সম্পর্কটা আমি ঠিকঠাক করার চেষ্টা করব, তুই সাবধানে থাকিস। তানবীর বাসায় কাছেই মেঘের জন্য অপেক্ষা করছিল। মেঘকে নিয়ে বাসায় ঢুকছে। ড্রয়িং রুমে দুই ভাই বসে আছেন। মেঘ আর তানবীরকে দেখেই মোজাম্মেল খান প্রশ্ন করলেন, কোথায় গিয়েছিলে? মেঘ তানবীরের মুখের দিকে তাকাতেই তানবীর বলল, তুই রুমে যা। ভাইয়ের কথা মতো মেঘ রুমে চলে গেছে। ওরা দুই ভাই মেঘকে এমনভাবে আগলে রাখে যেন বাড়ির কেউ কিছু বলতে না পারে। বড়রা কিছু বললে কষ্ট বেশি পাবে, কিন্তু তানবীর যেহেতু ছোট থেকে শাসন করে, তাই ভাইয়ের শাসন মেঘের এখন সয়ে গেছে। তানবীরের যা যা কথা বলার তা বলে রুমে চলে গেছে। মেঘ ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে। বিকেল থেকে এত এত ঘটনার সম্মুখীন হতে হয়েছে, যেগুলো মাথার স্থির হতেও একটু সময় লাগবে। মেঘের আবেগ অনুভূতি সব বিলীন হয়ে গেছে। আবির ভাইয়ের বলা প্রতিটা কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। একটা কথা বারবার মনে হচ্ছে, এই বাড়ির প্রতিটা মানুষ ভেতর থেকে দুমড়ে মুচড়ে ভেঙে যাচ্ছে। ফুপির বিষয় জানার পর মেঘের হৃদয়টা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। 4 মাসের প্রেমানুভূতি প্রকাশ করার আগে সব শেষ হয়ে গেল। আবির ভাইয়ের প্রতি যে আকাশসম প্রলয়লীলা, সবই ফিকে হয়ে গেছে। ফুপি আর কাকামণির মনে কতই না কষ্ট। এসব ভেবে কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। আবিরের জন্য অপেক্ষা করার শক্তিটুকু আজ ছিল না। আবির মেঘকে নামিয়ে দিয়ে আবার বিয়ের প্রোগ্রামে গেছে। রাকিবের বেস্ট ফ্রেন্ড হিসেবে এ সময় আবিরকে রাকিবের পাশে থাকা খুব বেশি প্রয়োজন। রাকিবের একমাত্র বোন জান্নাত। রাকিবের আর একটা ছোট ভাইও আছে, তবে বোনের প্রতি ভাইদের ভালোবাসা একটু বেশি তীব্র হয়।
সপ্তাহখানেক হয়ে গেছে, কিন্তু মেঘের মাথা থেকে ফুপ্পির ঘটনা কোনোভাবেই যাচ্ছে না। যতবার আব্বুকে আর বড় আব্বুকে দেখে ততবারই মনে হয় ওনারা হিটলারের থেকেও নিকৃষ্ট। এতদিন আবির ভাইকে হিটলার বলায় নিজেই অনুতপ্ত হচ্ছে। এখন আর মেঘ আগের মতো আবিরকে জ্বালায় না, আবিরের রুমে যায় না, অনুভূতি প্রকাশের চেষ্টাও করে না। আব্বু আর বড় আব্বুকে দেখলে যতটা রাগ হয়, আবির ভাইকে দেখলে ঠিক ততটাই কষ্ট হয়। আজ তানভীর প্রোগ্রামে ব্যস্ত। হঠাৎ ফোনে কল বাজতেছে। ফোন বের করে অবাক চোখে তাকায়। বন্যা কল দিচ্ছে। প্রোগ্রাম থেকে বের হয়ে একপাশে গিয়ে ফোন রিসিভ করলো। বন্যা বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনি কি বাসায়? ভাইয়া ডাকতে কতবার না করেছি তোমায়? বন্যা বলল, সরি, আর ভাইয়া বলবো না। মেঘের কি কিছু হয়েছে? আমি কল দিলে রিসিভ করে না, হঠাৎ রিসিভ করলেও ঠিকমতো কথা বলতে পারে না। তানভীর বলল, বোন একটু মানসিক চাপে আছে, কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। বন্যা বলল, কি হয়েছে? বন্যা মনে মনে ভাবছে আল্লাহই জানে আবির ভাইকে নিয়ে কোনো ঝামেলাই হলো কিনা। তানভীর বলল, তেমন কিছু না। তোমার কি খুব দরকার? কিছু বলার থাকলে আমায় বলতে পারো, আমি বনুকে জানিয়ে দেব। বন্যা আমতা আমতা করে বলল, ওই রকম কিছু না, কথা হইতেছে না তাই চিন্তা হচ্ছিল, এই জন্য আপনাকে কল দিলাম। তানভীর ঠান্ডা কণ্ঠে শুধালো, আর কোনো কারণ নেই? বন্যা আস্তে করে বলল, না মানে আছে। তানভীর ধীর কণ্ঠে বলল, বলো। বন্যা ঢোক গিলে ভয়ে ভয়ে প্রশ্ন করলো, আজকে কি আপনার একটু সময় হবে? তানভীর ভ্রুকুচকে প্রশ্ন করলো, কেন? বন্যা একটু থেমে বলল, আপনার সাথে কি দেখা করা যাবে? আপনি মেয়েকে নিয়ে আসলে ভালো হতো, যদি আপনার সময় হয় আর কি। তানভীর জানালো, বনুর মনের অবস্থা খুব একটা ভালো না, তারপরও আমি জিজ্ঞেস করবো নে। বনু না আসলে কি আমি আসতে পারবো, নাকি দেখা করতে হলে বনুকে নিয়ে আসতে হবে? বন্যা কিছু বলছে না দেখে তানভীর আবার বলল, আমি বিকেলে কল দিব তোমায়, রাখছি এখন। তানভীর ফোন রেখে আবিরকে কল দিল। আবিরের কড়া নিষেধ, মেঘকে এখন কোথাও নিয়ে যাবে না। মেঘের মন মেঘকেই ঠিক করতে হবে। সব বিষয়ে আবির বা তানভীর মেঘকে সাহায্য করতে পারবে না। তানভীর কি করবে বুঝতে পারছে না। মেঘকে জিজ্ঞেস না করলে বা মেঘের মতামত না নিলে, পরবর্তী বন্যা বিষয়টা জানলে তানভীরকে ভুল বুঝবে। আবার মেঘ যদি ঘুরতে যেতে রাজি হয়ে যায়, তাহলে আবির তো তানভীরকে মেরেই ফেলবে। দোটানায় কাটিয়ে শেষমেশ মেঘকে কল করলো তানভীর। মেঘ তখন উপন্যাস পড়ায় ব্যস্ত। বাসায় শুয়ে বসে থেকে আর ভালো লাগছিল না। ফোন চাপতে গেলে আবির ভাইয়ের আইডি আসে সামনে। আবির ভাইকে দেখলেই বুকের ভেতরটা কেঁপে ওঠে। পড়াশোনার চাপ নেই, বাড়ির কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, চুপচাপ শুয়ে বসে থাকলে বারবার শুধু ফুপ্পির কথাই মনে পড়ে। এসব কিছু কাটাতে আবির ভাইয়ের দেওয়া উপন্যাসের বইগুলো পড়া শুরু করেছে। বেশিরভাগ সময় উপন্যাসই পড়ে। উপন্যাস পড়ার আরেকটা অন্যতম কারণ হলো নিজেকে সবার থেকে আড়াল করে রাখা। তানভীর 2-3 বার জিজ্ঞেস করেছে ঘুরতে যাবে কিনা, কিন্তু মেঘের ঘুরতে যাওয়ার কোনো ইচ্ছে নেই। বোন রাজি না হওয়াতে তানভীরের জন্য ভালোই হয়েছে, আবিরের কাছে বকা খেতে হয়নি। কিন্তু বন্যা দেখা করবে কিনা কে জানে। বিকেলের দিকে প্রোগ্রাম শেষ করে তানভীর বন্যাদের বাসায় গলি পর্যন্ত গিয়ে বন্যাকে কল দিল। বন্যা কিছুক্ষণের মধ্যে রেডি হয়ে একটা শপিং ব্যাগ হাতে নিয়ে আসলো। তানভীরের সাথে একা ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল না বলে মেঘকে আনতে বলেছিল, কিন্তু মেঘ এলো না, অথচ তানভীর এসে দাঁড়িয়ে আছে, তাই বাধ্য হয়ে বন্যা বেরিয়েছে। ঘণ্টাখানেক তানভীরের সাথে বাইকে ঘুরেছে, কিন্তু একবারের জন্য তানভীরকে স্পর্শ করেনি। সন্ধ্যার দিকে রেস্টুরেন্টে বসে আছে বন্যা আর তানভীর। বন্যা আশেপাশে একবার তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো। তারপর হাতের শপিং ব্যাগটা তানভীরের দিকে এগিয়ে দিয়ে বলল, এগুলো আপনার জন্য। তানভীর বিস্ময় সমত তাকিয়ে বলল, আমার জন্য? বন্যা উপর নিচ মাথা নাড়ালো, কিন্তু কেন? আপনি 2বার আমায় ট্রিট দিয়েছেন, গিফটও দিয়েছেন, আমারও তো উচিত চান্স পাওয়ার খুশিতে আপনাকে কিছু দেওয়া। তানভীর শপিং ব্যাগটা নিজের কাছে এগিয়ে নিল। র্যাপিংয়ে মোড়ানো একটা বক্স খুলতেই চোখে পড়ল একটা কালো চেইনের ঘড়ি। অনেক সুন্দর ডিজাইনের, মোটামুটি দামিও। তানভীর ঘুরিয়ে ফিরিয়ে ঘড়িটা দেখে বলল, ঘড়িটা অনেক সুন্দর, কিন্তু আমি তো ঘড়ি পরি না। বন্যা আস্তে করে বলল, ছেলেদের হাতে ঘড়ি থাকলে ভালো লাগে, তাই নিয়েছি। আপনি ঘড়ি পরেন কিনা তা আমি জানতাম না। ব্যাপার না, পছন্দ করে এনেছো তার জন্য ধন্যবাদ। এই বলে তানভীর ঘড়িটা হাতে দিল। শপিং ব্যাগে আরেকটা সুন্দর ওয়ালেট আর ঘড়ির বক্স শপিং ব্যাগে রেখে খাওয়া দাওয়া করে বন্যাকে বাসার কাছে পৌঁছে দিয়ে তানভীর বাসায় আসছে। আবির ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছিল। তানভীরের হাতে ঘড়ি দেখে কপাল কুঁচকে ঠাট্টা সুরে বলল,
কারোর জন্য কেউ একজন তার ইচ্ছে বিরুদ্ধে কত কাজই না করেছে। অবশ্য এসব দেখতে ভালোই লাগছে। তানবীর ঘড়ি পরা হাতটা নিজের পেছনে লুকিয়ে মন খারাপ করে বলল, মজা করছো? আবির সশব্দে হেসে উঠল। তানবীর গাল ফুলিয়ে সিঁড়ি দিয়ে উঠছে। আবির সোফায় বসে সেদিকে তাকিয়ে হেসেই যাচ্ছে। বেশ কিছুদিন কেটে গেল। খাবার টেবিলে দেখা হয় মেঘ আবিরের। মেঘ দু একবার আবির ভাইয়ের দিকে তাকায়, চোখাচোখি হলেই চোখ নামিয়ে নেয় মেঘ। আবির সকালে খেয়ে অফিসে চলে যায়। মিম আর আদিও স্কুলে চলে যায়। মেঘ বাসায় একা একা থাকে। প্রতিদিন বিকেলে ছাদে যায়, গাছগুলো দেখাশোনা করে। বাকি সারাদিন আবির ভাইয়ের দেওয়া উপন্যাসের বই পড়ে। দুটা উপন্যাস শেষ করে ফেলেছে। তৃতীয় উপন্যাসটা যত পড়েছে, মেঘের মনের ভেতর প্রেমানুভূতি তত সক্রিয় হতে শুরু করেছে। ফিকে হয়ে যাওয়া অনুভূতিটা আবারও জাগ্রত হচ্ছে। আবির ভাইয়ের প্রতি ধারালো ভালোবাসার টানে 28 বছরের গত হয়ে যাওয়া ইতিহাসকে পেছনে ফেলে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। হয়তো আবির ভাইকে পাওয়ার স্বপ্ন পূরণ হবে, নয়তো সারা জীবন আবির ভাইকে একতরফা ভালোবেসে যাবে। তবুও মুখ লুকিয়ে আবির ভাইকে এড়িয়ে চলবে না। রাত 11টার দিকে মেঘের তৃতীয় উপন্যাস পড়া শেষ হয়েছে। সেই থেকে আবির ভাইয়ের জন্য অপেক্ষা করছে। গত কিছুদিন যাবৎ আবির ভাইয়ের বাড়িতে আসা যাওয়াতে মেঘের বিশেষ কোনো নজর ছিল না। বাইকের শব্দ শুনেও বেলকনিতে যেতে ইচ্ছে হয়নি তার। আজ এতদিন পর মেঘ আবির ভাইয়ের জন্য বেলকনিতে দাঁড়িয়ে অপেক্ষা করছে, অথচ আবির ভাই ফিরছে না। আবির ইদানিং অফিস থেকে সন্ধ্যায় বাসায় ফিরে, ঘন্টাখানেক পর আবার বের হয়। ফিরতে ফিরতে রাত 12টা বেজে যায়। যেহেতু মেঘ আবিরের সাথে কথা বলে না, আবিরের জন্য অপেক্ষা করে না, তাই আবিরও নিজের মতোই চলাচল করে। 12টার দিকে আবির বাসায় ফিরেছে। আবিরকে দেখে মেঘ বেলকনি থেকে মিষ্টি করে হাসলো। এতদিন পর আজ মেঘের মুখে একটু হাসি ফুটেছে। আবির বাইক থেকে সেই দৃশ্য দেখলো কি না কে জানে। আবির নিজের রুমে ফ্রেশ হতে চলে গেছে। মেঘ চুপি চুপি ড্রয়িং রুমে আসছে। এত রাতে কেউই সজাগ নেই। টেবিলের উপর আবিরের জন্য খাবার ডেকে রাখা হয়েছে। মেঘ খাবারগুলো দেখছে। এর মধ্যে আবির নিচে নামলো। মেঘের থেকে কয়েক পা পিছনে দাঁড়িয়ে ডাকলো, কি করছিস সেখানে? আবিরের কণ্ঠ শুনে আঁতকে উঠে ঘাড় ঘুরিয়ে তাকালো মেঘ। মেঘ আবিরের চোখাচোখি হতে আবির একটানা দুবার ভ্রু নাচালো। মেঘ নিঃশব্দে হেসে উঠল। দীর্ঘ প্রতীক্ষার পর প্রেয়সীর মুখে হাসি দেখে আবিরের মন এক মুহূর্তে শান্ত হয়ে গেছে। আবির চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে সুস্থির করার চেষ্টা করছিল। মেঘ মাথা নিচু করে বলল, আপনি এগুলো দিয়ে কিভাবে খাবেন? আপনাকে একটা ডিম ভেজে দেই? মেঘের এমন কথায় আবির চোখ মেলে তাকালো, ভারী কণ্ঠে জবাব দিল, কোনো প্রয়োজন নেই, আমি খেতে পারবো। আবির ভারী কণ্ঠে বললেও মেঘের সেসবে মাথা ব্যথা নেই, কারণ তার মাথায় উপন্যাসের প্রেমালোক ঘুরপাক খাচ্ছে। সে আবার বলল, আপনি তো বলেছিলেন পরীক্ষার পর রান্নাঘরে যেতে পারবো। পরীক্ষা তো শেষ, এখন কি যেতে পারবো না? আবির স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করলো, তোর কি ডিম ভাজা খেতে ইচ্ছে করছে? আমি করে নিয়ে আসবো? মেঘ ডানে বামে মাথা নেড়ে বলল, আমি ভাজবো। আবির গম্ভীর কণ্ঠে শুধালো, তুই তুই কি ডিম ভাজতে পারিস? মেঘ দাঁত কেলিয়ে হেসে বলল, আম্মুরা ডিম ভাজার সময় আমি দেখেছি। আবির পুনরায় বলল, তোর ভাজতে হবে না, তুই বস, আমি ডিম ভেজে নিয়ে আসছি। মেঘ শক্ত কণ্ঠে বলল, না, আমি আনবো। আবির ধমক দিতে গিয়েও থেমে গেল। মেয়েটা এতদিন পর আবিরের সঙ্গে কথা বলতে আসছে। ধমক দিলে মনে কষ্ট পাবে, তাই ধমক দিতে পারছে না। আবার ডিম ভাজতে পাঠাতেও সাহস পাচ্ছে না। আবির দুপা এগিয়ে থমকে দাঁড়ালো। সেখান থেকে ঘুরে এসে চেয়ার টেনে বসলো। পকেট থেকে ফোন বের করে কিছু একটা চেক করছিল। একবার রান্নাঘরে তাকাচ্ছিল, একবার ফোনে। দুবার ডেকে বলেছে, তুই কি পারবি নাকি আমি আসবো? মেঘ দুবারই উচ্চস্বরে বলল, পারবো। কিন্তু আবিরের কলিজা কাঁপছে। প্রথমবার মেঘ রান্না করতে গেছে, পেঁয়াজ কাটতে গিয়ে যদি হাত কেটে ফেলে। কয়েকবার রান্নাঘর দেখে যেই না ফোনের দিকে মনোযোগ দিয়েছে, কয়েক সেকেন্ডের মধ্যেই মেঘ চিৎকার দিয়ে উঠেছে।